আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণভাবে ইয়াং ট্যালেন্টদেরকে আসলে কিভাবে নার্চার করতে হয় কিংবা আসলে সফল দলগুলো কিভাবে ট্যালেন্টদেরকে বের করে আনে, কোন বয়সে বা কোন প্রেক্ষাপটে তাদেরকে একেবারে টপ টিয়ারে পারফর্ম করার সুযোগ দিয়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা শুনবেন। যখনই আমরা বয়সভিত্তিক ফুটবলে আন্ডার 17, আন্ডার 20 লেভেলে কোনো একটা ট্যালেন্টকে দেখি, বিশেষ করে তার জাতীয় দলে জার্সিতে, তখন ক্লাব ফুটবলে তার দিকে তাকিয়ে থাকি এবং আমাদের কাছে মনে হয় এখনই জাতীয় দলে এই প্লেয়ারদেরকে নিয়ে আসা উচিত। তবে অনেক ক্ষেত্রেই সে আশার সাথে বাস্তবতার খুব একটা বেশি কিন্তু মিল খুঁজে পাওয়া যায় না। আমি একটার পর একটা এক্সাম্পল দিই। যেমন আর্জেন্টিনার ফুটবলে বয়সভিত্তিক লেভেলে লুকা রোমেরো কিংবা ক্লাব ফুটবলেও মায়োরকার জার্সিতে, মায়োরকাতে ইউথ ক্যারিয়ারে লুকা রোমেরো যে টাইপের পারফরমেন্স দিয়েছেন, এর পরবর্তী সময়ে লুকা রোমেরোকে ঘিরে একটা দশক জুড়ে আলোচনা চলবে এমন একটা আশা কিন্তু তৈরি হচ্ছিল। লুকা রোমেরো এই মুহূর্তে কিন্তু একেবারেই ফর্মের মধ্যে নেই, একেবারে এমন টাইপের কোনো সিচুয়েশনে নেই যেটার প্রেক্ষিতে কি ক্লাব ফুটবল কি জাতীয় দল তার সম্পর্কে আলোচনা করা যায়। একটার পর একটা ক্লাব চেঞ্জ করেছেন, মায়োরকা থেকে লাজিও, এসি মিলান, আলমেরিয়া, সর্বশেষ ক্রুজ অ্যাজুলে এসেছেন, একটা মেক্সিকান ক্লাব। তার এ মুহূর্তে মুভমেন্ট দেখে মনে হচ্ছে স্পেন কিংবা বিশেষ করে মেক্সিকোর জার্সিতে জাতীয় দলের কথা চিন্তাভাবনা করছেন। আর্জেন্টিনার লাইমলাইটে পাইপলাইনে তিনি যে নেই একেবারে স্পষ্ট। এর পেছনে সবচেয়ে বড় কারণটা কি জানেন? সেটা হচ্ছে ওই যে একেবারে 14-15 বছর বয়সে ওই সময়টার মান অনুযায়ী যথেষ্ট ভালো পারফর্ম করলেও পরবর্তী 4-5 বছরে লুকা রোমেরোর পারফরমেন্সটা ধারাবাহিক থাকেনি। হ্যাঁ, আর্জেন্টিনা জার্সিতে আন্ডার 17, আন্ডার 20 লেভেলে তার বেশ কয়েকটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি। তবে যারা ফুটবল ভক্ত, বিশেষ করে জাতীয় দলের ফুটবল খেলা একটু বেশি দেখেন, তাদের মধ্যে একটা বড় রকমের নলেজ গ্যাপ থেকে যায়। শুধুমাত্র জাতীয় দলের কয়েকটা ম্যাচের কথা তারা মনে রাখেন, বাকি সময়টাতে যে বিশাল একটা সময় রয়েছে সেটার দিকে তারা একেবারে তাকান না। তাই 2-4 বছর পর তাদের রেফারেন্স হিসেবে সেই 2-4টা জাতীয় দলের ম্যাচই কিন্তু থাকে। বাকি সময়টাতে এই প্লেয়ারটা যে ভালো করছেন না সে জিনিসটা তাদের রেফারেন্স পয়েন্টে থাকে না। শুধুমাত্র 2-4টা ম্যাচ দেখে একজন প্লেয়ারকে জাজ করলে চলবে না, আপনার পূর্ণাঙ্গ অবস্থা এবং তার কারেন্ট ফর্ম এই জিনিসটা মাথায় রাখতে হবে। আ পারফরম্যান্স ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ লাস্ট পারফরমেন্স। একজন পারফর্মার শুধুমাত্র তার লাস্ট পারফরমেন্সগুলোর মাধ্যমে একটা দলে বিবেচিত হন। সে জায়গা থেকে লুকা রোমেরোরা পিছিয়ে পড়েন। একটা বড় রকমের মিসকনসেপশন আছে যে ক্ষণে ক্ষণে, এটা আমি ফুটবল ভক্তদের মধ্যে দেখি একটা অংশের মধ্যে, যে লামিল ইয়ামাল যদি 17 বছর বয়সে পারেন তাহলে ওই প্লেয়ারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। এটা রীতিমতো একটা খুবই খুবই দুর্বল যুক্তি। আপনি যদি মেসি কিংবা লামিল ইয়ামালের মতো প্লেয়াররা যে ডেভেলপমেন্ট ফেজের মধ্য দিয়ে যান সেটার সাথে বাকিদের সকলের কম্পেয়ার করা শুরু করেন এবং মেসি হলে ইয়ামাল হলে কেন বাকিরা নয়, এটাকে একটা স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলেন, তাহলে আপনি বড় রকমের একটা ভুল করছেন। প্রথমত, লিওনেল মেসির মতো ট্যালেন্ট আসলে আর আসবে কিনা কিংবা কেউ তার ধারে কাছে যেতে পারবেন কিনা এটা একেবারে অনিশ্চিত ব্যাপার। লিও মেসির মতো একজন প্লেয়ারকে 12-13 বছর বয়সে বার্সেলোনা রীতিমতো পেপার নেপকিনে সাইন করে বার্সাতে নিয়ে এসেছে। লিও মেসির ট্যালেন্টটাই এমন জায়গায় ছিল, তারপরে প্রায় 5-6 বছর তাকে নিয়ে কাজকর্ম করেছে, তারপরে আস্তে আস্তে তাকে মূল দলে কিন্তু নিয়েছে। এবং লিওনেল মেসি একেবারে আর্লি এইজে যে ট্যালেন্টটা দেখিয়েছেন সেটা একেবারে আনপ্যারালাল। আপনি কোনো কিছুর সাথে সেটা কম্পেয়ার করতে পারেন না, এমনকি লামিল ইয়ামালের ক্ষেত্রে করতে পারেন না। ইয়ামালের সিনারিওটা আবার আরেকটু ভিন্ন। ইয়ামাল কিন্তু একেবারে কম বয়সে 7 বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়াতে এসেছেন এবং একটা লম্বা সময় লা মাসিয়ার বিভিন্ন ধরনের ধাপ তিনি কিন্তু পেরিয়েছেন। আপনি লা মাসিয়া থেকে 7 বছর বয়সে একটা প্লেয়ার এসে ফুটবল শিখছেন, প্রায় 7-8 বছর সেখানে কাটিয়েছেন এবং 2022 সালের সেপ্টেম্বরে এসে জাভি তাকে ট্রেনিং গ্রাউন্ডে পিক করেছেন এবং একেবারে 15 বছর বয়সে তাকে কিন্তু লাইমলাইটে নিয়ে এসেছেন। আপনার এই জিনিসটা বুঝতে হবে। প্রথমত, একেবারে ইয়াং হলেও লামিল ইয়ামালের একটা বেসলাইন আছে। লা মাসিয়া যেভাবে প্লেয়ার প্রডিউস করে, লা মাসিয়া একাডেমি থেকে যে পরিমাণ ট্যালেন্ট এসেছে তার সাথে আপনি কোনো কিছুকে কম্পেয়ার করতে পারেন না। এটা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা ফুটবল একাডেমি এবং এখানে যারা আসলে শাইন করবে সেখানে বয়সটা খুব বেশি ম্যাটার করে না। আপনি লা মাসিয়ার সাথে আর্জেন্টাইন কোনো একটা ক্লাবের ইউথ একাডেমি কিংবা বিশ্বের অন্য কোনো ইউথ একাডেমির কম্পেয়ার করলে আসলে আমার সেখানে খুব একটা বেশি কিছু বলার নেই। তারপরও কথা থাকে, ইয়ামাল 15, 16, 17 বছর বয়সে এতটা লাইমলাইটে এসেছেন, হাইপে এসেছেন, এটার পেছনে একেবারে স্পষ্টত কারণ হচ্ছে ইয়ামালের ট্যালেন্ট। এই মুহূর্তে তার এজ ব্র্যাকেটে অনূর্ধ্ব 16-17 লেভেলের বা 18-19 লেভেলও যদি আমি চিন্তা করি, কোনো প্লেয়ারই লামিল ইয়ামালের মতো কমপ্লিট নন। আমি দিনের পর দিন ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, সাম্প্রতিক বছরগুলোতে ইয়ামালের মতো কমপ্লিট প্যাকেজ
ইয়াং ট্যালেন্টের দিক থেকে আমি কোনোভাবে দেখিনি। কমপ্লিট প্যাকেজ বলতে বোঝাতে চাচ্ছি একই সঙ্গে তার মধ্যে অনেক স্কিল আছে, তার মধ্যে ড্রিবলিং, স্প্রিন্ট, গেম রিডিং সব রকমের স্কিল আছে এবং এটার পাশাপাশি ফিজিক্যালিও তিনি কিন্তু যথেষ্ট স্ট্রং এবং পরিণত একটা অবস্থায় আছেন, যেটা অনেক আর্জেন্টাইন প্লেয়ারের ক্ষেত্রে এ বয়সে দেখা যায় না, অনেক ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে দেখা যায় না। ইয়ামালের 2 বছর আগের ছবির সাথে বর্তমান সময়ে তার যদি ফিজিক, শারীরিক গঠনের কম্পেয়ার করেন সেখানে বুঝতে পারবেন এখানে ইয়ামালের ট্যালেন্টের পাশাপাশি তাকে নিয়ে যে পরিমাণ কাজ করা হয়েছে এবং শারীরিক মানসিক দিক থেকে তার এত কম বয়সে যে পরিপক্কতা এসেছে সেটাকে আপনি কখনোই অগ্রাহ্য করতে পারেন না। এখন আমি বেশ কয়েকটা আর্জেন্টাইন উদাহরণ দেখাই কিভাবে আসলে একজন ইয়াং প্লেয়ারকে দলের সাথে যুক্ত করা উচিত। আমার কাছে মনে হয় স্কালোনি আরও একবার এখানে রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবেন। হুলিয়ান আলভারেজকে খুব কম বয়সে ট্রেনিং গ্রাউন্ডে ঠিকই পিক করতে পেরেছিলেন লিওনেল স্কালোনি, তবে সাথে সাথে জাতীয় দলে আনেননি। মাঝখানে একটা লম্বা সময় তিনি কিন্তু রিভার প্লেটে খেলেছেন, তারপরে ম্যানচেস্টার সিটিতে এসেছেন এবং প্যারালাল মোমেন্টটা তাকে জাতীয় দলের সাথে আরও বেশি করে মার্চ করেছেন স্কালোনি এবং এখানে মাঝখানে রিভার প্লেটে তার সময়টা তার জন্য তার ক্যারিয়ারে অনেক বেশি কাজে এসেছে। একজন এনজো ফার্নান্দেসকে দলের সাথে যুক্ত করার আগে তার জন্য অপেক্ষা করেছেন। মাঝখানে সময়টাতে বেনিফিকার জার্সিতে এনজো ফার্নান্দেস যে পারফরমেন্সগুলো দিয়েছেন সেই অল্প সময়ের এক্সপিরিয়েন্সটা এনজোর জন্য অনেক কাজে লেগেছে। আমি যদি বর্তমানে এক্সাম্পল দিই, ফ্রাঙ্কো মাস্তান্তুনো, স্কালোনি রীতিমতো বলে রেখেছেন যে আর্জেন্টাইন ফুটবলের ডিএনএ রয়েছে প্লেয়ারটার মধ্যে। মাস্তান্তুনোকে এখনই কিন্তু স্কালোনি দলের সঙ্গে নিয়ে আসেননি, হয়তোবা সামনে আনবেন, নিকট ভবিষ্যতে আনতে পারেন। তবে মাঝখানের এই সময়টাতে ফ্রাঙ্কো মাস্তান্তুনো গত বছর এবছর মিলিয়ে রিভার প্লেটের জার্সিতে 50+ ম্যাচ খেলেছেন, আস্তে আস্তে পরিণত হচ্ছেন। এই 50টারও বেশি ম্যাচ খেলা, মাঝখানের সময়টা এক্সপিরিয়েন্স তার কাজে লাগবে। ক্লাউদিও অ্যাচেভেরির ক্ষেত্রেও কিন্তু আর্জেন্টাইন কোচরা, বিশেষ করে মার্সেলো গ্যালার্দোর মতো বর্ষিয়ান কোচ বারবার করে বলছেন যে এখনও ফিজিক্যাল ডেভেলপমেন্ট সুযোগ আছে। মাঝখানের এই সময়টাতে তিনি যদি ক্লাব ফুটবলে একটা সিজন অন্য কোনো দলের হয়েও খেলেন, এই এক্সপিরিয়েন্সটা অনেক কাজে লাগবে। প্রত্যেককে ধরে ধরে ইয়ামালের সাথে মেসির সাথে কম্পেয়ার করার একটা অদ্ভুত রকমের প্রচেষ্টাকে বাদ দিয়ে আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন, ইয়াং ট্যালেন্ট পিক করার দিক থেকে সকলে মেসি ইয়ামালের মতো এত আর্লি বুমার হবেন না। মাঝখানের এই সময়টা কাজে লাগানো উচিত। যাওয়ার আগে আমি আর একবার নিকো পাজের উদাহরণটা টেনে আনবো। পাজের কোমর জার্সিতে পারফরমেন্স, মাঝখানের এই সময়টাতে তার জন্য একটু অপেক্ষা করা তার ক্ষেত্রে কিন্তু অনেকটুকু কাজে লেগেছে। আশা করছি এত উদাহরণের পরে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।